হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান গ্রামের বাড়ি থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। কলকাতায় গ্রামের বাড়িতে এসে নতুন বাড়ি তৈরি করছি, আর বৃষ্টি হচ্ছিল, তাই বাড়িটা 2-3 দিনের জন্য কাজ বন্ধ ছিল। আর বৃষ্টির সময় মৌটি মাছ কেনা হয়েছে। অনেকে এই মাছগুলো মোরলা মাছ বলে, আমাদের এখানে মৌটি মাছ বলা হয়। তো ওই মাছগুলো এনেছে, ওই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা কড়াই ভাত আর ভর্তা করেছে, ওটা এখন সকালে খেয়ে নিচ্ছি। আর কোনো ভিডিও ক্যাপচার করিনি। ঢালাই যেহেতু পড়বে, তার জন্য অনেক রড আনা হয়েছে, আর রডগুলো উপরে তুলে নেওয়া হবে, তক্তা মারা হবে, তারপরে রড বাঁধা হবে। তো রডগুলো ভিতরে নেওয়া হচ্ছে। আর রান্নার ফাইনাল লুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই মৌটি মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছি, মাশাল্লাহ খেতে অনেক ভালো লেগেছিল। আর কি যেন রান্না করেছিলাম, ওগুলো আর ভিডিও ক্যাপচার করা হয়নি। 2-3 দিন কাজ বন্ধ থাকার পরে এই যে কাজ শুরু হয়ে গিয়েছে, তক্তা মারা শুরু হয়ে গিয়েছে, তারপরে প্লাস্টিক পেতে আর রড বাঁধা শুরু হয়ে যাবে, তারপরে ঢালাই পড়বে। তো কেমনভাবে কি করে একটু একটু করে ভিডিও ক্যাপচার করে রাখছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখন নিচে চলে এসেছি, আর এই যে নিচের গেট, আর এই গেট থেকে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। সোজা এখন উপরে উঠে যাব। আর কতগুলো রড এনেছি দেখতে পাচ্ছেন, এক সাইডে রডগুলো রাখা হয়েছে, আর রডগুলো শিকল দিয়ে বেঁধেও রাখা হয়েছে, চাবিও দেয়া হয়েছে। এখন আমি উপরে যাচ্ছি, আর উপরে বাঁশ তক্তা মেরে কতটা অন্ধকার হয়ে গিয়েছে সেটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি, এগুলো স্মৃতি হিসাবে রাখার জন্য। জানি না এই ভিডিওটা কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে, তো আমি আমার মতো করে আমার ইউটিউব চ্যানেলে রেখে দিচ্ছি। আর এই ভিডিওটা একটু বড় করেছি, অনেকগুলো ভিডিও একসঙ্গে জয়েন করেছি। আর আজকে দিনের ভিডিওটা পুরো একটা ব্লগ নিয়ে সাজিয়েছি। একটা ব্লগ বানানোর জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আপনাদের ভাইয়া তো মিস্ত্রিদের হাতে হাতে কাজ করছে, আর এত কষ্ট করে বাড়ি তৈরি করছি, আর এগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে স্মৃতি হিসাবে রেখে দিতে চাই। বাড়িটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন দেখব আর ভাববো যে কত না কষ্ট করে আমরা বাড়ি তৈরি করেছিলাম। আর ইউটিউবে কাজ করছি, সব সময় তো ইউটিউবার আপুদের জন্য পছন্দ মতো ভিডিও তৈরি করলে হয় না, নিজেদের কিছুটা স্মৃতিও রাখতে হয়। তো এখন যেহেতু এসেছি, আমি জানি এই ভিডিও হয়তো আপনাদের কাছে ভালো লাগে না। প্রত্যেক দিন বাড়ি তৈরি করা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, ইউটিউবে কাজ করি, আর আমার লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি, তো আমার লাইফটা এখন যেমনভাবে কাটাচ্ছে আর যেমনভাবে চলছি, তো সেটা আপনাদের মাঝে এখন তুলে ধরেছি। বাঁশ তক্তা দিয়ে রুমটা অন্ধকার হয়ে গিয়েছে, এখন উপরে চলে যাচ্ছি। তক্তা মারছে, আর তক্তার গুঁড়ো ধুলো রুমের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে। যে রুমটায় আমরা থাকি ওটা দরজা আটকে দিয়েছি। আমার এই নতুন ছাদটা কমপ্লিট হওয়ার আগে ছাদে ওঠার খুব ইচ্ছা হচ্ছিল, এই তক্তা মারার উপরে। তো অনেক কষ্ট করে এর উপরে উঠেছিলাম, কারণ নতুন বাড়িটা তৈরি হয়ে গেলে, ছাদ ঢালাই পড়ে গেলে আমরা অন্ধ্রপ্রদেশে চলে যাব, আর তখন ছাদে উঠতে পারবো না। যার কারণে এখন তক্তা মারা হয়েছে, আর এখন ওটার খুব ইচ্ছা হচ্ছে। আর আপনাদের ভাইয়া এসেছে, তারপরে আপনাদের ভাইয়ার সাথে সাথে আমি কিন্তু ছাদে ওঠার চেষ্টা করেছি। আমার রাফান বাবুও উপরে উঠতে পারছে, কিন্তু আমি পাচ্ছি না। আর আমার মা অনেক অসুস্থ, আমার রাফান বাবুকে নিয়ে চলে আসা হয়েছে, কারণ আমার মা আমার বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর আমার বাচ্চাটা উপরে উঠছে, আর বলছে আম্মু তুমিও উপরে উঠতে পারবে, চলে এসো। তো আমার বাচ্চার সাথে সাথে আমিও উপরে চলে এসেছি। আপনাদের ভাইয়া মিস্ত্রিদের সাথে সাথে কিন্তু কাজ করছে, সেগুলো ভিডিও ক্যাপচার করে রেখেছি।
এই ভিডিওগুলো ফোনে যদি রেখে দেয়া হয় তাহলে কিন্তু থাকবে না, কারণ আমি যেহেতু ব্লগ ভিডিও করি আর অনেক রকম ভিডিও করব, এগুলো তো ডিলিট করে দেব। তাই আমি আমার ইউটিউব চ্যানেলে একটু বড় আকারে ভিডিও শেয়ার করছি। যারা আমাকে ভালোবাসেন তারা অন্তত আমার ভিডিওটি ফুল ওয়াচ দেবেন, যাদের কাছে খুব বেশি মনে হয় অন্তত হাফ ভিডিও দেখে যাবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে তাকিয়ে দেখছি যে কতটা ভয় লাগছিল উপরে উঠে। আর যেহেতু এখন কোনো গাঁথাগাঁথনি হয়নি, ঢালাই পড়েনি, তো এর উপরে উঠেছি, আমার ভয় লাগছিল। তারপরেও একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি এর উপরে যেহেতু উঠেছি। আর চারিদিকে ফোনটা আমি নিয়ে উঠেছি, কিন্তু ফোনটা নিয়ে উঠেছি এর কারণ ভিডিও করব বলে। এলাইনা টেস্টি কিচেন থেকে প্রিয় শিফন আপু কমেন্ট করেছে, আমাদের বাংলাদেশে আগে ছাদ ঢালাই ফেলে তারপরে গাঁথনি করে। আপু, আমাদের এখানেও আগে ছাদ ঢালাই ফেলে তারপরে গাঁথনি করে। তো আমাদের মিস্ত্রিরা বলছিল যে ওই রকম করলেও হবে, আর আগে গাঁথনিগুলো গেঁথে নিয়ে তারপরে ছাদ ঢালাই করলেও হবে। তো এটা করলে বেশি মজবুত হয়, আর ওটা করলেও মজবুত হয় না তা নয়। তো ওইভাবে মিস্ত্রিরা বলাতে আমরা এইভাবে কাজ করা শুরু করে দিয়েছি। শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়াতেও ওই রকম হয়। তো আমরা যেখানে থাকি অন্ধ্রপ্রদেশে, সেখানেও আগে ছাদ ঢালাই ফেলে তারপরে কিন্তু গাঁথনির কাজ শুরু করে। আবার অনেকে আছে গাঁথনি করে তারপরে ছাদ ঢালাই করে। তো যে যেরকমভাবে করে, যার যেরকমভাবে সুবিধা হয় সেইভাবে করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ঈদের মাংস ছিল, ওই মাংস আলু দিয়ে আমি ঝরঝরে করে ভেজে নিয়েছি, একটু ঝালঝাল করে ভেজে নিয়েছি। আজকে আমি ঝালঝাল করে মাংসের পুলি পিঠা তৈরি করব মিস্ত্রিদের নাস্তা দেওয়ার জন্য। আমাদের হাতে যেহেতু সময় নেই, তারা কিন্তু নাইটে অনেকটা কাজ এগিয়ে দেবে, যার কারণে নাইটে আবারও তাদের নাস্তা দিতে হবে। আর এই নাস্তাটা করার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আজকে ভাবছি অন্য কিছু আর দেব না, মাংসের পুলি পিঠা তৈরি করে দিই, যেহেতু ঈদের মাংস আছে, যার কারণে এটা করছি। আর ময়দা মাখিয়ে নিয়েছি। আর কিভাবে করব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছিলাম। ট্রাইপড না আনাতে কিন্তু আমার ভিডিও করা অনেক প্রবলেম হচ্ছে। আর একটা ট্রাইপড এনেছিলাম, ওটা হচ্ছে সেলফি স্ট্যান্ড, ওটা দিয়ে ব্লগ ভিডিও বানানো যায় না, কোন মুহূর্তে ফোন পড়ে যাবে এইরকম ভয় লাগে। তো যার কারণে কিন্তু আর ট্রাইপডটা ফিটিংস করিনি, আমি হাত দিয়ে ক্যামেরা করেছি। হয়তো আপনাদের ভালো লাগবে না, তারপরও আমি ভিডিও ক্যাপচার করে নিয়েছি। যাদের ভিডিওটি ভালো লাগে না তারপরেও ধৈর্য ধরে দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার বন্ধুরা আছেন সবাইকে সাপোর্ট করেন, তারা চাইলে আমার ভিডিওটি চালিয়ে রাখতে পারেন যদি আপনাদের ভালো না লাগে। মাংসের পুলি পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটু পুরির মতো করে বেলে নিয়েছি, পুরির থেকে একটু বড় সাইজ করে বেলে নিয়েছি, আর রুটির থেকে একটু ছোট সাইজ, আর ওটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি। তারপরে আমি ঝালঝাল করে ভেজে রাখা মাংসের পুরটা দিয়ে দিয়েছি। তারপরে আমি অফ ক্যামেরাতে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। এটা কিন্তু ক্যামেরার সামনে করলে ভালো হতো, কিন্তু ট্রাইপড না থাকার কারণে কিন্তু আর করা হয়নি। এখানে কিছুটা ডিজাইন করে নিয়েছি, আরও কিছুটা বাকি আছে। তারপর আমি অফ ক্যামেরাতে সবগুলো করে নেব। কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে আমি একটা একটা করে ভেজে নেব। আর সবাই একটু কড়া ভাজা খেতে পছন্দ করে, যার কারণে আমি একটু কড়া করে ভেজে নেওয়ার চেষ্টা করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন কড়া করে ভেজে নিয়েছি। আর কারা কারা মাংসের পুলি পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন গরম গরম মাংসের পুলি পিঠা তৈরি হয়ে গেছে, সেই সাথে চা বানিয়ে নিয়েছি, এখন মিস্ত্রিদেরকে খেতে দেব। মিস্ত্রিদের মাংসের পুলি পিঠা দিয়েছি, আর আমার রাফান বাবুর এই রকম ভাজ করে দেওয়ার মতো আর সময় ছিল না, তাকে আমি পুরি বানিয়ে দিয়েছি, আর মাংস ভাজা দিয়েছি, একটা লাড্ডু দিয়েছি, 1 কাপ চা দিয়েছি। সে তো মাংস খেতে পছন্দ করে না, লাড্ডু দিয়ে পুরি দিয়ে খাবে আর চা খাবে।
মিস্ত্রিদের খেতে দিয়েছি, তারপরে অফ ক্যামেরাতে আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি, তারপরে আমার রাফান বাবুকে দিয়েছি। এখন ভাবছি আমার শাশুড়ি মাকে দেই। তো আমার শাশুড়ি মাকে ছোট ছোট করে ভেজে দিলে কি বলে না বলে, তো তার জন্য আমি বড় বড় সাইজ 3টে পুলি পিঠা বানিয়ে নিয়েছি শাশুড়ি মাকে দেওয়ার জন্য। আর এই বড় বড় পিঠাগুলো এখন ভেজে আমার শাশুড়ি মাকে খেতে দেব। শ্বশুর বাড়িতে শাশুড়ি মাকে সবসময় খুশি রাখার চেষ্টা করি, তারপরেও আমরা তো ছেলের বউ, কম বেশি অসুবিধা হলে শাশুড়ি মারা তো বলবেই। সেই কারণে আমার শাশুড়ি মায়ের জন্য বড় বড় করে পিঠা বানিয়ে দিয়েছি, যাতে না বলে যে এত ছোট ছোট করে পিঠা বানিয়েছো কেন। যাই হোক, আমি আজকে মিস্ত্রিদের জন্য বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানি অনেক দিন ধরে করব ভাবছি। মিস্ত্রিরা বলছে তোমাদের ঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমরা তো চলে যাবে, আমাদেরকে একদিন বিরিয়ানি খাইয়ে দিয়ে যাবে না? তো তার জন্য ভাবলাম আজকে বিরিয়ানি বানাই। কালকে হয়তো তক্তা মারা, রড মারা শেষ হয়ে যাবে আর ঢালাই পড়বে, তার জন্য কিন্তু ঝটপট করে আমি এখানে বিরিয়ানি রান্না করা শুরু করে দিয়েছি। আর ঢালাইয়ের দিন অনেক লোকজন আসবে, তার কারণে কিন্তু ওই দিন বিরিয়ানি রান্না করা অনেক কষ্ট। আর আমরা তো এখানে দম বিরিয়ানি করি, আর দম বিরিয়ানি করতে একটু ঝামেলা হয়, আর একা হাতে কাজ করা তো অনেক কষ্টের। আমার শাশুড়ি মা আমার বাচ্চাদের দেখছে, আর আমি একা হাতে সংসারের সব কাজবাজ করছি, এত এত রান্না বান্না সব কমপ্লিট করছি। গ্রামের বাড়িতে আছি, এখানে পানিও আনতে হয়, তো প্রত্যেক দিন 4-5 বার করে পানি আনতে হয়, প্রত্যেক দিন 4-5 বার করে অনেক অনেক করে বাসন প্লেট ধুইতে হয়, অনেক অনেক করে রান্না করতে হয়। তো সংসারের অনেক অনেক কাজ করতে হয়, যেগুলো আপনাদের বলে বোঝাবার মতো না। যারা সংসার করে গ্রামের বাড়িতে অথবা শহরের বাড়িতে, সবার কম বেশি কাজ থাকে। শহরের মানুষদের আলাদা কাজ আর গ্রামের মানুষদের আলাদা কাজ। শহরের বাড়িতে পানি টানি আনতে হয় না, ওখানে ঘর টর মুছে সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে নিতে হয়, রান্না বান্না করতে হয়, আর বাচ্চা সামলাতে হয়, বাচ্চাদেরকে দেখতে হয়, টিফিন নাস্তা এইসব করতে হয়। গ্রামের বাড়িতে আমার শাশুড়ি মা বাচ্চাদের দেখাশোনা করে, কিন্তু সব কাজ একা হাতে করতে হয়, মাটির চুলায় রান্না। তো এখন যেহেতু নতুন বাড়িতে আসি, গ্যাস ওভেনে রান্না করি, আর পানি টানি অনেক আনতে হয়, অনেক কাজ করতে হয়। আজকে অনেক মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি মিস্ত্রিদের জন্য, আশেপাশে টুকিটাকি সবাইকে দেওয়ার জন্য। তার জন্য আমাদের পাশের বাড়িতে, মানে ওরাও আমাদের মতো জায়গা কিনে তারপরে বাড়ি করেছে, আর ওরা এখানে থাকে, দোকান চালু করেছে। আর ওদের ওই চুলাটা আমি নিয়েছি, বলছি তোমাদের চুলায় আজকে বিরিয়ানি রান্না করব। ওরা তো বলল ঠিক আছে, আমাদের চুলায় বিরিয়ানি করো, কোনো সমস্যা নেই। তো দুপুরবেলা ওরা দোকান বন্ধ করে দেওয়ার পরে আমি ওদের দোকানের সামনে গিয়ে মাটির চুলাতে বিরিয়ানি করছি, আমি আর আমার হাজবেন্ড। ওরা তো দরজাতে তালা মেরে ভিতরে আছে, আর আমরা বাহিরে আছি। তখন খুব ভয় লাগছিল যখন বিরিয়ানি বানাচ্ছিলাম, রাস্তায় কোনো মানুষজন নেই, তো প্রায় শহরের মতন। আর এখানে কিছু কিছু বাড়ি আছে, যে যার বাড়িতে সেজা আছে, সবাই ভিতরে চলে গিয়েছে, লক লাগিয়ে দিয়েছে। আপনাদের ভাইয়া ওই সময় ব্যাংকে গিয়েছিল, তারপরে তাড়াতাড়ি আসতে বললাম তাকে যে আমার খুব ভয় লাগছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি একা একা আছি। আর 2টা বাচ্চা আমার শাশুড়ি মা নিয়ে চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর বড় কড়াটা আমি কালি লাগাইনি, ওই কড়াটাতে আমি গ্যাস ওভেনে রান্না করি, আর মাটির চুলাতে দিলে কালো হয়ে যাবে। এই যে আপনাদের ভাইয়া ব্যাংক থেকে চলে এসেছে, আর তারপরে আমি বলেছি তুমি এখানে একটু ভাজাভাজি করো, আমি আবার গ্যাস ওভেনে মশলাগুলো রেডি করি। যেহেতু অনেকগুলো বিরিয়ানি তৈরি করছি, যার কারণে কিন্তু 2 জন মিলে করলে ভালো হয়। তো আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে, আর আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। বিরিয়ানির মশলাটা আমি এখানে গ্যাস ওভেনে হালকা করে ভেজে নিচ্ছিলাম, আর হালকা করে ভেজে তারপরে আমি একটু ঠান্ডা করে মিক্সারে আমি পাউডার করে নেব। আর এই যে বিরিয়ানি তৈরি প্রায় কমপ্লিট হতে চলেছে, তখন ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর বিরিয়ানির ভাতের ফ্যান ঝাড়ানোর জন্য আমার ওড়নাটা দিয়ে দিয়েছি, ভাতের ফ্যান ঝাড়িয়ে নিয়েছে। আমি এখানে বিরিয়ানি তৈরি করার সময় ভিডিও ক্যাপচার করব, কিন্তু রাস্তার ধারের মানুষজন, আশেপাশের মানুষজন কম বেশি সবাই আসছে, দেখছে যে বিরিয়ানি করছি, যার কারণে আর ভিডিও ক্যাপচার করা হয়নি। সবাই চলে গিয়েছে, আর তারপরে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। এই দম বিরিয়ানিটা মাটির চুলায় বানিয়েছি, খেতে ভীষণ মজা হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। মিস্ত্রিরা বলছে ভাবি তুমি কি দিয়ে বিরিয়ানি বানিয়েছো, তুমি তো খুব ভালো বিরিয়ানি বানাও। এটা শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে।
আসলে এক জায়গায় রান্না করি আর এক জায়গায় রান্না করতে প্রবলেম হয়। আমার মনে হচ্ছিল যে বিরিয়ানিটা খারাপ হয় কি হয়, তো আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে তাই। তো এইভাবে আমি বিরিয়ানিটা করছিলাম, আর অনেকগুলো বিরিয়ানি করছি, আর যদি খারাপ হয়ে যায় তাহলে তো মান সম্মান সব চলে যাবে। যার কারণে কিন্তু দোয়া পড়ছিলাম মনে মনে যে বিরিয়ানিটা যেন ভালো হয়। বিরিয়ানিটা দমে দিয়েছি দুপুর 3টের সময়, আর তারপরে তারা বিকালে 4টের সময় কিন্তু একটু নাস্তা খাবে। আর তারা বলছে আজকে কাজ বাকি আছে, কাজটা কমপ্লিট করে রেখে যাবে, সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, সন্ধ্যাবেলা বিরিয়ানি খেয়ে তারপরে তারা বাড়ি চলে যাবে, তার আগে হালকা একটু নাস্তা করবে। তো তার জন্য আমি এখানে কি করেছি, একটু ছোলা পাশের দোকান থেকে কিনে এনেছি, আর শসা, পেঁয়াজ, চানাচুর এইসব দিয়ে তেল দিয়ে একটু মুড়ি মাখা করে তাদেরকে একটু নাস্তা বানিয়ে দিচ্ছি, তারা হালকা ফুলকা নাস্তা খেয়ে নেবে। আর কিছুটা বিরিয়ানির আলু ভাজাও এক্সট্রা করে তুলে নিয়েছিলাম, তারা বিরিয়ানিটা একটু লেট করে খাবে বলেছে, যার কারণে কিন্তু আমি এই মুড়ি মাখাটা তৈরি করছি। আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে এখন বলছি মিস্ত্রিদের জন্য রান্না করছি, বাড়ি বানাচ্ছি। অনেকের কাছে হয়তো খারাপ লাগবে, তো আমার লাইফস্টাইল, আমার লাইফটা এখন যেমনভাবে কাটাচ্ছি সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি। জানি না আপনাদের একদমই হয়তো ভালো লাগে না, তো আমি যেহেতু ভিডিও করে নিয়েছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। হয়তো এতক্ষণ আমার ভিডিওটি হয়তো কেউ দেখছে না, তারপরেও আমি বকবক করে যাচ্ছি। মুড়ি মাখাটা রেডি করে নিয়েছি, রং চা করেছি, মিস্ত্রিদের খেতে দিয়েছি, তারপরে তারা কাজ কমপ্লিট করে নিয়েছে। আর সন্ধ্যা 6:30 7টার সময় তারা বিরিয়ানি খাবে। তার আগে আমি আমার রাফানের আব্বুজিকে খেতে দেব, তার জন্য আমি এখানে প্লেটে তুলছি। তখন একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মাশাআল্লাহ, বিরিয়ানিটি এত ঝরঝরে আর এতটা পারফেক্ট হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছিল যে আমি হয়তো একটু পাকা রাঁধুনি হয়ে গেছি। তো 6-7 বছর বিয়ে হওয়ার পরে কিন্তু যদি পাকা রাঁধুনি হয়ে যায় তাহলে তো ভালোই লাগে আমার কাছে। আপনাদের ভাইয়াকে বিরিয়ানিটা খেতে দেওয়ার পরে আপনাদের ভাইয়া খুব পছন্দ করেছে, আর আমার শাশুড়ি মার জন্য টিফিন বক্সে করে পাঠিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা রাতের বেলা আর আমাদের কাছে আসেনি, ওই বাড়িতে থেকে গিয়েছিল, তারপরে বাচ্চাদের নিয়ে চলে এসেছি আমরা মিস্ত্রিদের খাইয়ে দেওয়ার পরে। আর মিস্ত্রিরা খেয়ে তো খুব আনন্দ পাচ্ছিল যে অনেক দিন কাজ করছি ভাবিদের বাড়ি, অনেক দিন পরে কাজ প্রায় শেষাগত, এই সময় আমাদের বিরিয়ানি খাওয়াচ্ছে। আমি আমাদের মতো করে প্রথমে তুলে নিয়েছি, তারপরে মিস্ত্রিদেরকে খেতে দিয়েছি, আর হাঁড়িটা তাদের পাশে রেখে দিয়েছি, তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো উঠিয়ে খাও আর ইচ্ছা মতো নাও। তো তারা তাদের পছন্দ মতো খাচ্ছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে ওদেরকে খাওয়াতে পেরে। আজকের আমার এই বড় ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল তাদের জন্য, আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। যারা আমার ভিডিওটি চালিয়ে দিয়ে রেখেছেন, ফুল ওয়াচ করে দিয়েছেন, তাদের জন্যও অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।